আজকে আমাদের ক্লাস হলো, দেখতে পাচ্ছেন, ক্লাস নাম্বার 3। আর আজকে আমাদের নতুন টপিক শুরু হলো বাংলা। এই বাংলার লেকচার 1, ক্লাস 1। আমাদের আজকে টপিক হলো সন্ধি এবং সমার্থক শব্দ। যে দুটো হচ্ছে ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে প্রশ্ন এসেই থাকে পরীক্ষায়। আর আহ, এই ব্যাকরণের ভিতরে যত ধরনের বিরক্তিকর পড়া আছে, তার মধ্যে এই সন্ধি, প্রত্যয় এগুলো অন্যতম। কারণ এই যে প্লাস, সমান সমান, মানে অঙ্কের যত নিয়ম কানুন সব চলে আসছে ব্যাকরণের ভিতরে। তো এই জন্য ভয় পেলে চলবে না। আমরা একটু ভিন্নভাবে শেখার চেষ্টা করব। আর একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা কিন্তু এই সন্ধির উপরে বা ব্যাকরণের উপরে বা আমাদের এই যে টপিকগুলো, এর উপরে আমরা কিন্তু অনেক উচ্চতর ডিগ্রি নিচ্ছি না, পিএইচডি করতেছি না। আমরা জাস্ট যেগুলো পরীক্ষায় আসার মতো আসতে পারে সেগুলোই আমরা পড়বো, অল্পতে পড়বো, গুছিয়ে পড়বো, কৌশলে পড়বো, ইনশাল্লাহ এগিয়ে যাব। এই হচ্ছে বিষয়। তো আমরা এখানে শীটের ভিতরে অনেক আলোচনা এসেছে, যেগুলো সব আমাদের পড়তে হবে না। কি কি পড়তে হবে সেটা আমি বলে দিব। আমি কিন্তু সবসময় গত আহ, গত ক্লাসে তো আপনারা ছিলেন না, নাহু সরফের ক্লাসে একটা কথা বলছিলাম যে আমরা দুইটা থিওরি ফলো করব। যেটা প্রয়োজন যেটা প্রয়োজন সেটা শিখব, আর যেটা প্রয়োজন না সেটা জানবো। এই শিখবো আর জানবো, যেটা আমার প্রয়োজন সেটা শিখতেই হবে। আর যেটা প্রয়োজন না, মানে তুলনামূলক কম প্রয়োজন, প্রয়োজন তো সবই, কিন্তু যেটা আপাতত প্রয়োজন না, তুলনামূলক কম প্রয়োজন, সেটা একেবারে ভালোভাবে না শিখলেও অন্তত জানতে হবে, আইডিয়া থাকতে হবে। তাহলে নিজের মনের মধ্যে একটা সাহস থাকবে, কনফিডেন্স থাকবে যে না, আমি কিছু জানি। কিছু দূর যদি না জেনে আন্দাজে এগিয়ে যাই, তাহলে তো হবে না। আপনারা গাইড দেখবেন, বিভিন্ন চাকরি পরীক্ষার যে গাইডগুলো আছে, সেখানে এই সন্ধির এত ব্যাপক আলোচনা পাবেন না। খুবই স্বল্প কয়েকটা সন্ধি বিচ্ছেদ দেখাইয়া আলোচনা চ্যাপ্টার শেষ করে দিয়েছে। তো আমরা চাচ্ছি যে এটা একটু ভালোভাবে জানতে, এবং যেটা প্রয়োজন সেটা শিখতে। জানবো প্লাস শিখবো। পাশাপাশি সমার্থক শব্দ আছে আজকের টপিক, এটাও আমাদের আজকে পড়া হবে। আর আগামীকালকে রাত্র 10টায় হচ্ছে এর উপরে পরীক্ষা হবে, আপনারা সবাই সেই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে আজকে ক্লাস হইল, আগামীকালকে যদি পরীক্ষা হয়, তাহলে পরের দিন ক্লাসের আগ পর্যন্ত সারা দিন তো ফ্রি থাকি, ওই সময়টা কি করব? আমি বলবো যে আজকে ক্লাসের পরে এই ক্লাসটা কালকে আপনি রিভিশন দিবেন সারাদিন বৈশা। সারাদিন বৈশা রিভিশন দিয়া রাত্র 10টায় যখন পরীক্ষা হবে, ওই পরীক্ষায় অ্যাটেন্ড করবেন রাত্রে। তারপরে পরীক্ষায় অ্যাটেন্ড করার পরে আপনি দেখবেন যে আপনি কোন জিনিসটা পারছেন না, কোন জায়গায় আপনার দুর্বলতাটা। নিজের দুর্বলতাটা নিজে হচ্ছে খুঁজে বের করবেন, আইডেন্টিফাই করবেন, এবং পরের দিন যে সকাল থেকে ক্লাস পর্যন্ত যে সময়টা, ওই সময়টা আপনি সেই দুর্বলতার উপরে ফোকাস দিবেন এবং সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার কাজ। তো এই জন্য প্রতিদিন পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। এই হচ্ছে বিষয়। তো চলুন আমরা শুরু করি সন্ধি বিচ্ছেদের উপরে আলোচনা। আচ্ছা, সন্ধি জিনিসটা আসলে কি? সন্ধি অর্থ আমরা জানি মিলন, মিল, হুম, সম্বন্ধ, সন্ধি। তো এটা কিসের মিল? এটা একটা প্রশ্ন, কিসের মিল? মিলটা হইল দুটি ধ্বনি। কিসের মিল? ধ্বনির মিল। শব্দের মিল না কিন্তু, বা অক্ষরের বর্ণের মিল না কিন্তু, বর্ণের মিল না। যদি আপনি দেন বর্ণের মিল, তাহলে এটা কাটা, এটা হবে ধ্বনির মিল। ধ্বনির মিল, ধ্বনি। কারণ ধ্বনি কি, বর্ণ কি?
ধ্বনির ধ্বনি হচ্ছে যেই আমাদের বাকযন্ত্র থেকে যেই শব্দ মানে যেই জিনিসটা উচ্চারিত হয় সেটা হচ্ছে ধ্বনি। আর এই ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। যাক, ওই ধ্বনি বর্ণ ভিন্ন আলোচনা, ওদিকে গেলে অনেক সময় চলে যাবে। তা আমরা জাস্ট এটা মনে রাখি, পরীক্ষায় প্রশ্নগুলো এসে থাকে যে আহ, আমাদের হচ্ছে ব্যাকরণে, যে কোনো ব্যাকরণেই, যেহেতু আমরা বাংলা ব্যাকরণ পড়ছি, বাংলা ব্যাকরণের কথাই বলি। আহ, কিন্তু এটা যে কোনো ব্যাকরণেই চারটা পার্ট থাকে। কি কি পার্ট? একটা হচ্ছে ধ্বনি তত্ত্ব, রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এই চারটা পার্ট থাকে যে কোনো ব্যাকরণে। তো আমরা যেহেতু বাংলা ব্যাকরণ পড়ছি, বাংলা ব্যাকরণের কথা বলি। এখন এই পরীক্ষায় প্রশ্ন আসে যে সন্ধি এটা ব্যাকরণের কোন তত্ত্বে বা কোন ভাগে আলোচনা করা হয়? এই রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব একই নাম, একই জিনিস। এখন আপনি চিন্তা করতে পারেন যে এই সন্ধিতে তো আসলে শব্দ গঠন করার পদ্ধতি বিভিন্ন, শব্দ মানে এই যোগ বিয়োগ কইরা টইরা অনেক কিছু কইরা টইরা এই যে নতুন শব্দ শব্দ দেখা যায়, নতুন শব্দ নতুন শব্দ। তা আপনি যদি মনে করেন যে এটা শব্দ তত্ত্বে আলোচনা করা হয়েছে, আপনি ভুল করবেন, আপনার নাম্বার কাটা যাবে। এটা ধ্বনি তত্ত্বে আলোচনা করা হয়েছে, কারণ একটু আগেই আমরা বলেছি যে সন্ধি হচ্ছে কি ধ্বনির মিলন। কেমন ধ্বনি? সন্নিহিত। সন্নিহিত মানে হচ্ছে পাশাপাশি, পাশাপাশি দুটো ধ্বনির মিলনের নাম হচ্ছে সন্ধি। যেমন আশা যোগ অতীত, আশাতীত। এখন এখানে এই যে আশা, এই যে আশা, আশ, আ, আশ, এখানে দেখেন আশা, আশা, আশা বলার পরে একটা আলাদা উচ্চারিত হচ্ছে। আশা, আশ, আ, আশা, আশা। এই যে আটা, এটা একটা ধ্বনি। হ্যাঁ, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি আছে 7টা। হ্যাঁ, তার ভিতরে হচ্ছে একটা স্বর। আ, ই, এ, এগুলো সব হচ্ছে ধ্বনি। হুম। ধ্বনি বর্ণের পার্থক্যটা কিরকম দেখেন? এই একটা হ্রস্ব ই, এই একটা দীর্ঘ ই, এই একটা হ্রস্ব উ, এই একটা দীর্ঘ উ। তো এগুলোকে আমরা কি বলবো? অবশ্যই আমরা বর্ণ বলবো। এটা একটা বর্ণ, এটা একটা বর্ণ, এটা একটা বর্ণ, এটা একটা বর্ণ, তাই নয় কি? অবশ্যই প্রত্যেকটা একটা একটা বর্ণ। কিন্তু যখন আমরা ধ্বনির প্রশ্নে আসব, তখন কিন্তু এইটা একটা ধ্বনি, এটা একটা ধ্বনি এরকম বলার সুযোগ নাই, কারণ এই দুইটা মিলেই একটা ধ্বনি। কারণ দেখেন এই দুইটা যখন উচ্চারণ করি, ই, ই, একই রকম ধ্বনি হচ্ছে। যদিও বর্ণ লিখতে আলাদা, দেখতে আলাদা, কিন্তু উচ্চারণের সময় এক। এখানে উ, এই যে এটাও উ, এটাও উ, সো এই দুইটা মিলেই একটা ধ্বনি হচ্ছে। তাহলে বর্ণ দুইটা কিন্তু ধ্বনি একটা। তাহলে বর্ণ আর ধ্বনির পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছেন। তো সেই সেই জিনিস থেকেই এখানে মিলটা হবে কিসের? ধ্বনির সাথে ধ্বনি। এখানে হচ্ছে একটা ধ্বনি আছে, এই আশের সাথে একটা ধ্বনি আছে, আর এখানে একটা অধ্বনি আছে। এই ধ্বনি আর অধ্বনি এই দুইটা মিলে গেছে, তারপরে এই ফাইনাল আউটপুটে এটা আসছে। যেমন হিম যোগ আলয়, হিমালয়। এখানে হিমের সাথে একটা অধ্বনি আছে। যেহেতু যেহেতু আকার নাই, কোনো কিছু না থাকলে সেখানে অধ্বনি থাকে। তাহলে আছে আর এই আছে, মিলে ফাইনাল আউটপুট এটা আসছে। এই প্রথমটিতে যোগ সমান সমান আকার, আর দ্বিতীয়টিতে যোগ সমান সমান আকার হয়েছে। এটা হচ্ছে ধ্বনি। আশা করি এই ধ্বনির বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে সন্ধির উদ্দেশ্য কি? সন্ধির উদ্দেশ্য হচ্ছে উচ্চারণের সহজ প্রবণতা, মানে উচ্চারণটাকে সহজ করা। চিন্তা করেন যে এখানে যদি আমরা পড়তাম যে আশা অতীত, হিম আলয়, তো উচ্চারণ করতে কতটা অসুবিধা পোহাতে হয়। আশা বলার পরে আবার অতীত বলতে হয়, কিন্তু আশাতীত, হিমালয়, খুবই সহজভাবে আমরা উচ্চারণ করতে পারলাম। তো সন্ধির উদ্দেশ্য মনে রাখবেন যে উচ্চারণের সহজ প্রবণতা আর ধ্বনিগত মাধুর্য সম্পাদন, মানে ধ্বনি বলতে ওই যে মুখে যেটা উচ্চারণ করি সেটা মাধুর্য সম্পাদন, মানে শুনতে ভালো লাগবে। তো সন্ধির উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে উচ্চারণের সহজতা এবং শুনতে ভালো, সুন্দর শোনা যাবে।
হ্যাঁ, শুনতে ভালো লাগবে। এই দুইটা হচ্ছে সন্ধির উদ্দেশ্য। সন্ধি কেন প্রয়োজন? এটা কিন্তু দেখেন এই যে ষষ্ঠ মানে ১৬তম শিক্ষক নিবন্ধনে এসেছে যে সন্ধি কেন প্রয়োজন? যে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে সন্ধি বিশেষ ভূমিকা পালন করে। তাহলে প্রশ্নটা থাকবে এইভাবে, আসতে পারে এভাবে যে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে উম কি বিশেষ ভূমিকা পালন করে? কোন জিনিস? সেখানে থাকবে সন্ধি, সমাস ইত্যাদি, প্রত্যয় বা এরকম আরো থাকতে পারে। তখন ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে কি বিশেষ ভূমিকা পালন করে? অবশ্যই সন্ধি। সুতরাং এরকম একটা প্রশ্ন হবে। তারপরে সন্ধি কেন প্রয়োজন? সন্ধি কেন প্রয়োজন? অপশনে যখন এটা থাকবে যে নতুন শব্দ গঠনের জন্য সন্ধি প্রয়োজন। তবে একটা জিনিস মনে রাখবেন, আম স সন্ধির মাধ্যমে কিন্তু নতুন শব্দ গঠিত হয় না। শব্দটা মডিফাই হয়। অর্থাৎ সন্ধি শব্দ গঠনে সাহায্য করে, নতুন শব্দ গঠন করে না। ঠিক আছে? এটা একটু ক্রিটিক্যাল আলোচনা, একটু ডিপের আলোচনা, ওদিকে না যাই। জাস্ট মনে রাখেন যে সন্ধি নতুন শব্দ গঠনে কি করে? সহায়তা করে। আচ্ছা, শব্দের আকার ছোট করতেও সন্ধির প্রয়োজন আছে। এই যে একটা বিশাল, এই যে হিম, আলয়, আশা, অতীত, এটা মিলে যখন আশাতীত হলো, এখানে ছিল ৫ টা বর্ণ, এখানে হইল ৪ টা বর্ণ। তার মানে শব্দটা আল্টিমেটলি ছোট হয়ে গেল। তো শব্দের আকার ছোট করতেও সন্ধির প্রয়োজন আছে। সন্ধির ফলে ভাষা সাবলীল ও শ্রুতিমধুর হয়। সর্বোপরি ভাষার উচ্চারণের সৌন্দর্য ও শ্রুতিমাধুর্য বৃদ্ধি। ওই উপরে যেগুলো সেগুলো, এটা কিন্তু ১৮তম বিসিএস এ এসেছিল প্রশ্নটা। ভাষাকে প্রাঞ্জল সংক্ষিপ্ত করে সন্ধির প্রয়োজন অপরিহার্য। এগুলো হচ্ছে আপনার বইয়ের পড়া, থিওরিটিক্যাল পড়া। এগুলো জাস্ট একটু জেনে রাখবেন, করবেন। এখন গেল সন্ধি, সন্ধিটা আমরা বুঝলাম। এখন সন্ধি কয় প্রকার? সন্ধি হচ্ছে ২ প্রকার। বাংলা সন্ধি, সংস্কৃত সন্ধি। এখন বলবেন যে সংস্কৃত সন্ধি এই বাংলা ব্যাকরণে কেন আসলো? বাংলা ব্যাকরণে আসার কারণ হলো সংস্কৃত ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় আছে এবং এই যে সন্ধির যে নিয়মটা বা সিস্টেমটা, এটা কিন্তু সংস্কৃত থেকে ধার করা, সংস্কৃত ব্যাকরণ থেকে। তো সংস্কৃত থেকেই অনেক কিছু বাংলা ব্যাকরণে আছে ধার করা এবং অনেক শব্দ বাংলা ভাষায় আছে যেগুলোকে আমরা তৎসম শব্দ বলে থাকি এবং তৎসম থেকে যেগুলো একটু মডিফাই হয়ে আসে সেগুলোকে তদ্ভব শব্দ বলে থাকি। সেগুলো আমরা সামনে পড়বো আরো। তো সংস্কৃত ভাষা থেকে যেহেতু বাংলা ব্যাকরণ এটা আনা হয়েছে, এজন্য এটাকে সংস্কৃত সন্ধি নামে একটা আলাদা প্রকার দেওয়া হয়েছে। আর বাংলা সন্ধি হচ্ছে আহ, আর হচ্ছে বাংলা ভাষার যে সন্ধিগুলো আছে, আহ, সেটা হচ্ছে আপনার উম সেটাও একটা প্রকারে আনা হয়েছে। এই হচ্ছে বিষয়। তো সন্ধি কয় প্রকার? বাংলা সন্ধি, সংস্কৃত সন্ধি। এখন বাংলা সন্ধি কয় প্রকার? ২ প্রকার। বাংলা ভাষায় আমরা জানি বর্ণ আছে ২ ধরনের বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। তো সেই স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণকে কেন্দ্র করে বাংলা সন্ধি গঠিত হয়েছে স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি নামে। আর সংস্কৃত সন্ধিতে একটা হচ্ছে উম, প্রকার বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ কি? এইটা হচ্ছে বিসর্গ। এই যে অনিশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু শেষে আছে না? এই হলো বিসর্গ। তো এই সংস্কৃত সন্ধিতে ৩টা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এখন এখানে প্রশ্ন আসতে পারে সন্ধি কত প্রকার? উত্তর ২ প্রকার। বাংলা সন্ধি, সংস্কৃত সন্ধি। বাংলা সন্ধি কয় প্রকার? এখানে উত্তর ২ প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। সংস্কৃত সন্ধি কয় প্রকার? ৩ প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। ব্যাস। এখন আমাদের আলোচনা হচ্ছে স্বরসন্ধি নিয়ে। এখন স্বরসন্ধি বুঝতে হলে স্বরবর্ণ তো আগে বুঝতে হবে। স্বরবর্ণ কি কি? সরোয়া, সরেয়া, সরেয়া, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ। এই হচ্ছে আমাদের ১১টা স্বরবর্ণ। তো এই স্বরবর্ণকে কেন্দ্র করে স্বরসন্ধি হয়। আহ কয়েকটা বিষয় একটু মনে রাখতে হবে।
দেখেন 1 নাম্বার রুলে কি আছে। আচ্ছা, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির সঙ্গে আহ, মানে আচ্ছা, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির যে মিলন হয় বা সন্ধি হয় তার নাম হচ্ছে স্বরধ্বনি। মানে এই যে প্লাস চিহ্নটা থাকবে, প্লাসের আগেও একটা কি থাকবে, স্বরধ্বনি থাকবে, আর প্লাসের পরেও একটা স্বরধ্বনি থাকবে। এইটার নাম হচ্ছে স্বরধ্বনি। যে প্লাসের আগেও স্বর, প্লাসের পরেও স্বর। স্বর কি সেটা তো বুঝতেই পেরেছেন, ওই যে আমাদের স্বরসন্ধি মানে স্বরবর্ণ যেগুলো, স্বর অ, আ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ, এগুলো এগুলো স্বরবর্ণ। আর এই স্বরবর্ণ মানে এই স্বরবর্ণের স্বরবর্ণ এক কথায় স্বরবর্ণ থাকবে। এখন সেই বর্ণটা চোখে দেখা দেখা যেতেও পারে, নাও যেতে পারে। যেমন দেখেন, এই যে এখানে এখানে এই যে দেখেন একটা আকার, এখানে কিন্তু বর্ণটা দেখা যায় না, আকারটা দেখা যায়। আবার এখানে আকারও দেখা যায় না, বর্ণও দেখা যায় না, কিন্তু বর্ণ কিন্তু আছে, এই যে অ, আ, এইভাবে। তো এই জন্য আমরা বলছি যে ধ্বনি, যে এখানে প্লাসের আগেও একটা স্বরধ্বনি থাকবে, প্লাসের পরেও একটা স্বরধ্বনি থাকবে। এটার নাম হচ্ছে হচ্ছে স্বরধ্বনি বা স্বরসন্ধি। স্বরসন্ধি। আচ্ছা, এখন প্লাসের আগে যদি অ থাকে, প্লাসের পরে যদি অ থাকে, মানে আগে অ পরে অ, আগে অ পরে আ। এখানে একটু ভুল আছে। আ, অ। আচ্ছা, একটু খেয়াল করেন, যে অ থাকুক মানে অ থাকুক, আ থাকুক, অ থাকুক, আর আ থাকুক, যেটাই থাকুক, মানে সরোয়া সরেয়া দুইটা যখন একসাথে মিলবে, সেটা আলটিমেটলি কি হয়ে যাবে, এই সবগুলো মিলে আলটিমেটলি হবে আকার, হবে কি হবে, আকার। আকার বা স্বরে আ। স্বর অ থাকুক, অ থাকুক, অ থাকুক, আ থাকুক, আ থাকুক, অ থাকুক, আ থাকুক, আ থাকুক, যাই থাকুক না কেন, সবগুলো মিলে হবে স্বরে আ। যেমন দেখেন, এখানে আছে নরাধম। এই যে নরাধমের সন্ধি বিচ্ছেদ করলে কি হয়, নর যোগ অধম। এখানে কোথাও কিন্তু আকার নাই, এখানেও অকার, অ, অ। আর এখানেও এ তো অ আছেই, তাহলে এই যে অ আ মিলে এখানে একটা আকার হয়ে গেল, নরাধম। নরধম হয় নাই, নরাধম হয়েছে। ঠিক আছে। আবার এখান থেকে অ যোগ আ, এখানে যে দেখেন, এখানে হিম যোগ আলয়, হিমালয়। হিম যোগ আলয়, এখানে দেখেন এখানে কোনো আকার টাকার নাই, এখানে অ, আর এখানে তো আ দেখাই যাচ্ছে, এই অ আ মিলে হিমালয়। তো সরোয়া সরা একসাথে থাকলেই হচ্ছে স্বরে আ হবে বা আকার হবে। এখন প্রশ্ন হলো, যে পরীক্ষায় তো এইভাবে থাকবে না, যে নর যোগ অধম মিলে কি হইল, নরধম নাকি নরাধম, এরকম থাকবে না। পরীক্ষায় থাকবে এরকম, যে নরাধম শব্দটির সন্ধি বিচ্ছেদ করো, এই হিতাহিত শব্দটির সন্ধি বিচ্ছেদ করো, যথার্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। তখন আপনি কেমনে করবেন? তখন এই নিয়ম খাটবে না, মানে এই নিয়ম মুখস্থ করলে তেমন একটা লাভ হবে না। আপনাকে এই শব্দ দেখে তারপরে সন্ধি বিচ্ছেদ বুঝতে হবে। এটা হচ্ছে আপনার প্রধান চ্যালেঞ্জ, যে আপনি একটা শব্দ দেখে সেটার সন্ধি বিচ্ছেদ আপনি বুঝতেছেন কিনা, এটাই হচ্ছে আপনার প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ। চলুন আমরা একটু এই এই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করার জন্য প্রস্তুতি নেই। প্রথম কথা হচ্ছে, এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একেবারে অব্যর্থ শক্তি হলো যে শব্দের অর্থ জানা। অর্থাৎ আপনাকে শব্দের অর্থ জানতে হবে। শব্দের অর্থ যদি আপনি জানতে পারেন, তখন অটোমেটিক্যালি আপনি সন্ধিটা পেরে যাবেন। মানে এর থেকে সহজ এবং মানে এর থেকে বড় আর কোনো আপনার কোনো মাধ্যম বা কৌশল হতে পারে না শব্দের অর্থ জানার থেকে। যেমন দেখেন, এখানে পরীক্ষায় থাকবে নরাধম, এই নরাধম কথাটির সন্ধি বিচ্ছেদ করো। তখন কিন্তু আপনি নিজ থেকে বুঝে যাবেন যে যে এখানে
নর মানে হচ্ছে পুরুষ, বা নর মানে হচ্ছে মানুষ, আর অধম, নর আধম। আপনি আপনি কখনোই যদি শব্দ দুইটাকে সেপারেট করতে জানেন, শব্দ দুইটার অর্থ জানেন, যে একটা হচ্ছে নর, নর অর্থ মানুষ, আর একটা হচ্ছে অধম, অধম অর্থ হচ্ছে অধম, অধম মানে তোমরা জানি যে নিচু, হীন। তা আপনি কিন্তু কোনোদিনও এটা নরা প্লাস ধম এরকম কিন্তু অর্থ করবেন না, কারণ নরারও কোনো অর্থ নাই, ধমেরও কোনো অর্থ নাই। আবার ন যোগ রাধম এরকমও করবেন না, কারণ ন এটা অনেক সময় শুরুতে আসে, কিন্তু রাধম এরকম কোনো শব্দ বাংলা ভাষায় নেই। সুতরাং আপনি নর যোগ অধম এ- হুম এরকমই করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আবার দেখেন হিমাচল, এখানে হিমাচল এই শব্দটা যদি থাকে পরীক্ষার খাতায়, তা আপনি কি করবেন? আপনার ওখানে লেখা থাকবে যে হিমাচল শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। তখন আপনি কি করবেন? আপনি যদি অর্থ জানেন, তখন আপনি সহজেই বুঝতে পারবেন যে এখানে হিম যোগ অচল, হিম যোগ অচল। হিম মানে কি? বরফ, ঠান্ডা হিম। আর অচল, অচল মানে হচ্ছে পাহাড়। এখন যদি আপনি মনে করেন যে হিম যোগ আচল, তাহলে এটার কি অর্থ দাঁড়ায়? এই আঁচল, এই প্রথম কথা হচ্ছে এই আঁচল বলতে কোনো শব্দ বাংলা ডিকশনারিতে নেই, বাংলা ভাষায় নেই। একটা আঁচল আছে, সেটা হচ্ছে শাড়ির আঁচল, কিন্তু সেখানে চন্দ্রবিন্দু আছে। একটু খেয়াল করেন, এখানে কি কোনো চন্দ্রবিন্দু আছে? কোনো চন্দ্রবিন্দু নেই। সুতরাং হিম যোগ আঁচল দেওয়ার কোনো সুযোগ নেই। আর আপনি যখন অর্থ জানবেন অচলের, তখন আপনি বুঝতে পারবেন যে অচল কাকে বলে। অচল অর্থ হচ্ছে পাহাড়, মানে যে চলে না, চলতে পারে না, অচল। পাহাড় কি চলতে পারে? না। সেই দৃষ্টিকোণ থেকে পাহাড়ের একটা প্রতিশব্দ বা সমার্থক শব্দ হচ্ছে অচল। আর হিম বলতে তো ঠান্ডা, বরফ। সুতরাং হিমাচল মানে যেই পাহাড়ে হচ্ছে বরফ জমে, ঠান্ডা থাকে। অনেক পাহাড়ের বৈশিষ্ট্য আছে, যেমন হিমালয় বলা হয়, বরফের বাড়ি, হিম যোগ আলয় হিমালয়, হিম যোগ আচল হিমাচল। তো এটা কিন্তু আপনি যখন অর্থটা বুঝবেন দুইটার, তখন অটোমেটিক্যালি পারবেন। এবার দেখেন প্রাণাধিক, এটার যদি সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়, আপনি কি কখনোই করবেন যে প্রাণা যোগ ধিক? না, এটা তো কোনোদিনই সম্ভব না। তখন আপনি কি করবেন? খুব সহজেই বুঝতে পারবেন যে এখানে প্রাণ একটা শব্দ, এটা আমরা সবাই জানি, প্লাস অধিক একটা শব্দ, এটা আমরা সবাই জানি। তখন আপনি কিন্তু খুব সহজেই দেখেন, এই একটা উদাহরণ থেকেই কিন্তু স্পষ্ট হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল যে শব্দের অর্থ জানা থাকলে সন্ধি বিচ্ছেদটা কত সহজ হয়ে যায়। প্রাণ যোগ অধিক, প্রাণাধিক, মানে প্রাণের চেয়েও অধিক। এবং সব থেকে সুখের কথা হচ্ছে যে সেখানে তো চারটা অপশন থাকবেই। তো চারটা অপশন থেকে আপনার শব্দের অর্থ অনুযায়ী আপনি যে কোনো, যেটা অ্যাকুরেট, যেটা কারেক্ট, সেটা আপনি বাছাই করার সুযোগ পাবেন। ঠিক আছে, তারপরে দেখেন হস্তান্তর, হস্ত যোগ অন্তর। হস্ত অর্থ হাত, এটা আমরা সবাই জানি, হস্তা বলতে কোনো শব্দ নাই। সুতরাং হস্ত যদি হয়, আর আন্তর বলতেও কোনো শব্দ নাই, শব্দ আছে অন্তর। সুতরাং আপনি সন্ধি বিচ্ছেদটা কিন্তু খুব সহজেই পেরে যাবেন, যে হস্ত যোগ অন্তর। কারণ হস্তা বলেও শব্দ নাই, আর আন্তর বলেও শব্দ নাই। সুতরাং হস্ত যোগ অন্তরই হবে, সমান সমান হস্তান্তর। আবার হিতাহিত, এই কথাটা হিত যোগ অহিত, হিত মানে কি? উপকার, আর অহিত মানে অপকার। তাহলে হিত অহিত, আপনি হিতা হিত দেওয়ার কোনো সুযোগ নাই যদি আপনি অর্থ জানেন। হিত অর্থ উপকার, হ্যাঁ। পরহিত পরম ধর্ম, মানে অপরের উপকার করা, পরম ধর্ম। এই যে হিত অর্থ যে উপকার, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী বলি না? তো এই যে হিত কথাটার অর্থ যখন আমরা জানবো, বা আপনি জানবেন, তখন আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে হিত অহিত, হিত অহিত। কিন্তু হিতাহিত যদি আপনি হিত অর্থ না জানেন, তখন আপনি দিতে পারেন যে হিতা যোগ হিত, খুব সহজে, কিন্তু সেটা ভুল হয়ে যাবে। আচ্ছা, আমার এতক্ষণ ধরে যে বকবক করলাম, এটা কি কিছু বুঝছেন আপনারা? একটু বুঝলে ওয়াই লেখেন দেখি, একটু দম নেই। অহিত মিনিং কি? এই তো বললাম, হিত মানে উপকার, আর অহিত মানে হচ্ছে অপকার, মানে উপকারের বিপরীত। অ এটা বিপরীত অর্থ বোঝানোর জন্য আছে, শুভ অশুভ, এরকম হিত অহিত, কল্যাণ অকল্যাণ। বুঝেন নাই? আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদের
অর্থ বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। দেবালয়, দেব, আলয়। রত্নাকর, রত্ন, আকর। সিংহাসন, সিংহ, আসন। যখন অর্থ বুঝবেন তখন আপনার জন্য এটা ইজি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন যে এখান থেকে কি আসলে পরীক্ষায় কোশ্চেন আসে? এইটা একটা সব থেকে বড় প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সার হলো যে না, এত সহজ প্রশ্ন পরীক্ষায় দেয় না। অবশ্য নিবন্ধনে দিতে পারে, কিন্তু বিসিএস এ দেয় না, বা অন্য অন্য অনেক পরীক্ষায় দেয় না। নিবন্ধনে তুলনামূলক সহজ প্রশ্ন আসে, আমরা গত কয়েকটা পরীক্ষায় দেখেছি। তো সেই হিসেবে দিতেও পারে। আর দিলে তো অবশ্যই পারবেন, এগুলো খুবই সহজ। তাহলে তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে কোন জায়গা থেকে? পরীক্ষায় মূলত প্রশ্ন আসে এই বিসর্গ সন্ধি থেকে। বেশি আসে বিসর্গ সন্ধি থেকে, সংস্কৃত সন্ধির বিসর্গ সন্ধি। আর কিছু শব্দ আছে যেগুলো কোনো প্রকারই ফালানো যায় না, সেগুলোকে বলে নিপাতনে সিদ্ধ। কোনো নিয়ম কানুন মানে না, কিছু থাকে না ঘাড়তেরা, এরকম ঘাড়তেরা কিছু শব্দ আছে যেগুলো নিয়ম কানুন মানে না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ বলে। তো এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি। এরকম আসে। তো তখন এই অ্যান্সারটা করতে হয়। তো এই নিপাতনে সিদ্ধটা ভালো করে শিখতে হবে, বিসর্গ সন্ধিটা ভালো করে শিখতে হবে, পাশাপাশি এগুলো জানতে হবে, জেনে রাখতে হবে। ঠিক আছে। তো আহ, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন এই দুই দুই নাম্বার নিয়মে কি আছে। অকার বা আকারের পরে যদি ইকার বা ইকার মানে রস্ব ইকার বা দীর্ঘ ইকার থাকে, তখন উভয় মিলে একার হয়। যেমন অ যোগ ই, আ যোগ ই, অ যোগ দীর্ঘ ই, আ যোগ দীর্ঘ ই, সবগুলো মিলে এ হবে। শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। যথা যোগ ইষ্ট, যথেষ্ট। পরম যোগ ঈশ, পরমেশ। মহাযোগ ঈশ, মহেশ। ঠিক আছে। তো এখন এই যে শুভেচ্ছা যদি পরীক্ষায় থাকে যে শুভেচ্ছা কথাটির সন্ধি বিচ্ছেদ করো, তখন কিন্তু আপনি যদি অর্থ জানেন তখন আপনি খুব সহজেই বুঝে যাবেন যে শুভ যোগ ইচ্ছা। কারণ শুভে বলতে কোনো শব্দ নাই, শুভা বলতেও কোনো শব্দ নাই। আর আহ, আত- এখানে আচ্ছা তো হওয়ার কথাই না, অচ্ছা উচ্ছা হওয়ার কোনো সুযোগ নাই, ইচ্ছাই হবে। তাহলে শুভ ইচ্ছা বুঝতে পারবেন। তারপরে যথেষ্ট, যথা ইষ্ট। পরমেশ অনুরূপভাবে পরম যোগ ঈশ, এখানে দীর্ঘ ই হবে। এখন দীর্ঘ ই কেন হবে? রস্বই তো হতে পারতো, তো রস্বই হয় নাই, কারণ রস্বইর ঈশ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ইস। আমরা বলি না ইস ঢং, এরকম যে বলে না, ওই হচ্ছে ইস। সেই ইস হচ্ছে রস্বইর ইস। আর এই দীর্ঘইর যে ইস, সেটা হলো মানে ঈশ্বর বুঝায়। হুম মানে মনিব বুঝায়, প্রভু বুঝায়। তো পরম যোগ ঈশ, পরমেশ। তো এটা যখন আপনি হচ্ছে অর্থ বুঝবেন তখন খুব সহজেই পারবেন। তো এখানে এরকমের অনেকগুলো নিয়মকানুন দেওয়া আছে, এগুলো একটু নিজেরা আপনি পড়লেই বুঝবেন। এগুলো আসলে পড়িয়ে দেওয়ার মতো কিছু নাই, তাই আমি স্কিপ করে যাচ্ছি। শুধু শুধু ক্লাস লং করে তো লাভ নাই, যেটা করার লাগবে সেটা বলে দিয়েছি আমি অলরেডি। তো এটা একটু নিজেরা পড়ে নিবেন জানার স্বার্থে। ঠিক আছে। আর দেখেন এই স্বরসন্ধিতে কিছু সন্ধি আছে যেগুলো নিয়ম অনুসারে হয় না, সেগুলোকে বলা হয় নিপাত নিষিদ্ধ। যে একটু আগে যেটার কথা বললাম, এখান থেকে প্রশ্ন এসে থাকে কিন্তু। যেমন দেখেন কুল যোগ অটা, আমাদের নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা ছিল যে এখানে একটা অধ্বনি আছে গোপন, কুলের পরে কুলের সাথে একটা অধ্বনি আছে, কুল অ। এখানে একটা অ আছে, তাহলে দুইটা অ মিলে কি হওয়ার কথা? আ হওয়ার কথা। হওয়ার কথা ছিল কুলাটা, এই যে কুলাটা, কিন্তু না হইয়া হয়েছে কুলটা। তো এইটাই হচ্ছে কোনো নিয়ম মানে নাই। এই যে কুল যোগ অটা, কুলটা। তারপরে গো যোগ অক্ষ, গবাক্ষ। গবক্ষ নাই, দেখেন এটাও একটা নিয়ম। দেখেন এই যে নিয়মটা কই। এই যে এই দেখেন এটা 13 নাম্বারটা। এই যে এ
ওই ও ঔকারের পরে, এ ওই ও ঔকারের পরে যদি হচ্ছে ওকার অথবা ঔকার হয়, আহ আচ্ছা, এখানে বলছে এ ওই ও ঔকারের পরে ভিন্ন স্বর থাকলে, ভিন্ন স্বর বলতে অন্য কোনো স্বরধ্বনি যদি থাকে, সেটা থাকলে ওই এ ওই এর স্থানে যথাক্রমে অজ আর অজ না, এটা অয় হবে, অয় এবং আয় হবে। আর অন্ত্যেস্থ হসন্ত, এবং ও ঔ এর স্থানে যথাক্রমে অব এবং আব হবে। তাহলে তাহলে দেখেন, এখানে এই যে শব্দটা এখানে আমরা পাইলাম, এই যে গো, এখানে কি আছে? ওকার আছে, এখানে ওকার আছে, আর এখানে একটা ভিন্ন স্বর আছে। তাহলে খেয়াল করেন যে এখানে আছে ওকার, এখানে আছে ভিন্ন স্বর। তাহলে ওকারের পরে যদি ভিন্ন স্বর আসে তখন কি হবে? অব হবে। এই যে ওকার, ওকারের পরে ভিন্ন স্বর থাকলে কি হবে? অব হবে। আর ঔকারের পরে ভিন্ন স্বর থাকলে আব হবে। তাহলে এখানে, এখানে যেহেতু ওকার, ওখানে যেহেতু গো, ও ওকার, তাহলে ওকারের পরে কি হওয়ার কথা? অব হওয়ার কথা। তাহলে সেই হিসেবে গো যোগ অক্ষ হওয়ার কথা ছিল গোবক্ষ, কিন্তু গোবক্ষ না হয়ে, গবক্ষ না হয়ে হইল গবাক্ষ, মানে আব হইল আব, গবাক্ষ। এটা কিন্তু নিয়ম মানে নাই। সো এই গো, এখন এত এত কিছু যদি আপনি বুঝতে যান, পড়তে যান, তাহলে মাথা গোলাই যাবে। মাথা গোলানোর দরকার নাই, এই জন্য জাস্ট এই শব্দগুলো একটু খেয়াল রাখবেন যে কোন কোন শব্দ হচ্ছে নিপাত নিষিদ্ধ। ঠিক আছে? এই যে কুল, কুলটা, গবাক্ষ, প্রৌঢ়, তারপরে হচ্ছে অন্যান্য, মার্তণ্ড, শুদ্ধোদন, স্বৈর, গবেন্দ্র, গবেশ্বর, এগুলো সাধারণত আসে না পরীক্ষায়। পরীক্ষায় আসে এই কুলটা আসে, গবাক্ষ আসে, তারপরে হচ্ছে আর এগুলো এখান থেকে তেমন একটা আসে না। এই 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 গবেন্দ্র আসতে পারে, শুদ্ধোদন আসে মাঝে মাঝে, মার্তণ্ড আসে। ব্যাস, বেশি পড়ার দরকার নাই এখান থেকে, ব্যাস এতটুকুই। আর শেষে একটা ম্যাজিক আছে, মানে যে আগে এগুলো একটু দেখাই, তারপরে শেষে একটা ম্যাজিক আছে যেখান থেকে আপনারা মনে রাখতে পারবেন, সেটা দেখিয়ে দিব। ব্যঞ্জন সন্ধি, এটা হচ্ছে স্বরে এবং ব্যঞ্জনে। আমরা স্বর সন্ধি দেখছিলাম কি স্বরে স্বরে, স্বর মানে স্বর আর স্বরে, মানে প্লাসের আগেও স্বর, প্লাসের পরেও স্বর, সেটা হচ্ছে স্বরধ্বনি। আর কিন্তু এখানে ব্যঞ্জন ধ্বনি হলো, এখানে স্বরে ব্যঞ্জনে, অথবা ব্যঞ্জনে স্বরে, অথবা ব্যঞ্জনে ব্যঞ্জনে, তিন ভাবে হতে পারে। মানে আগেও ব্যঞ্জন থাকবে, পরেও ব্যঞ্জন থাকবে, অথবা আগে ব্যঞ্জন থাকবে পরে স্বর থাকবে, অথবা আগে স্বর থাকবে পরে ব্যঞ্জন থাকবে, এই তিন ভাবে ব্যঞ্জন সন্ধি হতে পারে। এখন এখানে অনেক নিয়ম আছে, এই নিয়মগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে, সো আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। আপনারা সময় সুযোগ মতো দেখে নেবেন নিয়মগুলো। এখানে ব্যঞ্জন সন্ধিতেও কতগুলো নিপাতনে সিদ্ধ হয় সেটা দেখাচ্ছি। যেমন এটা আসে, ব্যঞ্জন সন্ধি থেকে নিপাতনে সিদ্ধ আসে অনেক। এই আশ্চর্য আসে, গোষ্পদ আসে, বৃহস্পতি আসে, বনস্পতি আসে, তস্কর, পরস্পর, ষটদশ, একাদশ, মৃত্যুজয়, তারপরে দিবালোক, এগুলো প্রায় পরীক্ষায় আসে, আসছে এর আগে। তো এখান থেকে এগুলো একটু পড়তে হবে। ঠিক আছে? এই নিয়মগুলো পড়লেই এটা বুঝে যাবেন যে কেন এটা নিপাতনা সিদ্ধ হইল, নিয়ম মানে না এই জন্যই। তো আমি নিয়মগুলো আর পড়তেছি না, অনেক সময় লাগবে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। আর শেষে একটা ম্যাজিক আছে, সেটা দেখলে বাকিটা বুঝে যাবেন। বিসর্গ সন্ধি
ও, এটা কি আমরা সংস্কৃত সন্ধি পড়তেছি? হ্যাঁ, তাহলে সংস্কৃত সন্ধির হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। এখন আমরা বিসর্গ সন্ধি পড়বো। বিসর্গ সন্ধি এটা দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রজাত বিসর্গ আর একটা হচ্ছে স্বজাত বিসর্গ। মানে যেখানে র এর স্থানে বিসর্গ হয় তাকে বলে রজাত, আর যেখানে স এর স্থানে বিসর্গ হয় তাকে বলে স্বজাত। যেমন দেখেন, এই যে শব্দটা ছিল অন্ত, এই অন্ত এই বিসর্গের জায়গায় র হইল, এটা হলো এই যে রজাত বিসর্গ। প্রাতর, এই প্রাতর এই র এর জায়গায় বিসর্গ হইল, এটাকে এটাকে বলে রজাত বিসর্গ। পুনর, তাই পুনরের এই র এর জায়গায় বিসর্গ হইল, তখন এটাকে বলে রজাত বিসর্গ। আমরা কিন্তু পুন পুন লিখি, হ্যাঁ, পুনর কিন্তু লেখি না এইভাবে। আর স্বজাত বিসর্গ মানে স এর জায়গায় যখন বিসর্গ হয়, যেমন এই যে নমস, নমসের জায়গায় এই স এর জায়গায় বিসর্গ হয়েছে নম। তা হিন্দুরা দেখবেন নম নম করে, নমস নমস কিন্তু করে না। ঠিক আছে, এভাবে। আচ্ছা, যাই হোক, তা বিসর্গ সন্ধি দুই ভাবে হয়, বিসর্গ প্লাস স্বর, বিসর্গ প্লাস ব্যঞ্জন। এত কিছু মনে রাখার কোনো দরকার নাই। অনেক নিয়ম কানুন দরকার নাই। এবারে এখানে দেখা যায় অনেক বড় একটা লিস্ট আছে, চার্ট আছে, যেখানে পূর্বের পরীক্ষায় হচ্ছে এগুলো আসছে, পাশাপাশি এখানে যে আগের পরীক্ষায় যেগুলো আসছে সেই প্রশ্নগুলো দেওয়া আছে। আগে প্রশ্ন আছে, এরপরে শেষে হচ্ছে উত্তরমালা দেওয়া আছে। এগুলো আপনারা একটু নিজেদের মতো করে পড়ে নেবেন। এখানে আরো কিছু প্রশ্ন দেওয়া আছে অতিরিক্ত, এগুলোও দেখবেন পরীক্ষায় আসার মতো। এখানে উত্তরমালা দেওয়া আছে। এখন যেটা শিখবো, সন্ধি মনে রাখার ম্যাজিক কৌশল, এটা হচ্ছে আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়। খুব গভীর মনোযোগ দিবেন। একটু বড় করি। গভীর মনোযোগ কিন্তু, এটা কিন্তু না গভীর মনোযোগ, মনোযোগ এখানে না দিলে কিছুই বুঝবেন না। মাত্র 10টা নিয়ম, এই 10টা নিয়মে ইনশাল্লাহ আশা করছি কভার হয়ে যাবে। এখানে ফার্স্টে আছে দেখেন, জফলা সমান সমান রস্বই, এগুলো জাস্ট মুখস্থ করে ফেলবেন। এই যে 10টা, এই যে এই যে এই এই অংশটুকু, মানে উদাহরণ ছাড়া এই নিয়মের যে অংশটুকু, এটা একেবারে ঠাড়া মুখস্থ করবেন, কোনো কথা নাই। জফলা থাকলে রস্বই, জফলা থাকলে রস্বই, জফলা থাকলে রস্বই, জফলা থাকলে রস্বই, বফলা থাকলে রস্যু দীর্ঘ, বফলা থাকলে রস্যু দীর্ঘ, বফলা থাকলে রস্যু অথবা দীর্ঘ। ওই রস্যু ধরেন, উ ধরেন, উ, বফলা থাকলে উ, জফলা থাকলে ই, বফলা থাকলে উ, অয় থাকলে একার, অব থাকলে ওকার, আয় থাকলে ঐকার, আব থাকলে ঔকার। এটা আমাদের তো বুঝতে সহজ হওয়ার কথা, যে অব মানে মানে অয়, তা অয়ের পরে আয় আর একারের পরে ঐকার। সো এটা আগেরটার সাথে আগেরটা, পরেরটার সাথে পরেরটা। অয়, এ, আয়, ওই। আর অব, ওকার, ঔকার সেম ভাবে, এখানে অব এখানে আব, তো অ এর পরে আ, ও কারের পরে ঔকার। তো যে আগেরটার সাথে আগেরটা, পরেরটার সাথে পরেরটা। তাহলে তাহলে আমরা চারটা পরে ফেললাম, যে জফলার পরে ই, বফলার পরে উ, অ এর পরে এ, আয়ের পরে ওই, অবের পরে ও, আবের পরে ঔ। এরপরে উ ও অনিশ্বর, দুইটা ন, মানে নাসিক্য বর্ণ যেটা, এই যে ন, এটা এটা থাকলে ম হবে, ময় হসন্ত হবে। মূর্ধন্য ষ ট থাকলে এই ট এর জায়গায় ত হবে, আর মূর্ধন্য ষ ঠ থাকলে ঠ এর জায়গায় থ হবে। 3 সমান সমান 1, 5টি বর্গীয় বর্ণের ক্ষেত্রে, এটা কি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু উপর থেকে আসি এখন। তার আগে একটা কাজ করেন, একটু ব্রেক নেন, 3 মিনিট একটা ব্রেক নেন, একটু পানি টেনে খান, মনোযোগ বাড়ান, কারণ খুব মনোযোগ দেওয়া লাগবে এখানে।
3 মিনিট ব্রেক। 3 মিনিট পরে আসেন। কি অবস্থা, আছেন আপনারা? আচ্ছা, তো যে কথা বলতেছিলাম, জফলা সমান সমান রস্যই। জফলা সমান সমান রস্যই, দেখেন যে কথা শুরুতে বলছিলাম যে পরীক্ষায় কিন্তু এটা থাকবে না যে সরোয়া যোগ সরোয়া মিলে কি হয়, সরে সরে অ যোগ সরে আ মিলে কি হয়, এরকম থাকবে না। পরীক্ষায় থাকবে যে এই একটা শব্দ থাকবে, সেই শব্দটার আহ হচ্ছে সেই শব্দটার সন্ধি বিচ্ছেদ করতে বলবে। যেমন ইত্যাদি, পরীক্ষায় থাকবে যে ইত্যাদি শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। তখন আপনি কি করবেন? তখন আপনার এটা মনে করতে হবে যে জফলা থাকলে কি হবে। তো জফলা থাকলে আমরা জানি ই হবে, রস্য ই হবে। তো আমরা হচ্ছে আহ রস্য ই বলতে রস্য ইকার, রস্য ই তো হবে না, রস্য ই মানে ইকার হবে। তো আমরা ইথ লিখলাম আগে, ইতের পরে তো জফলা, তো জফলাটা দিলাম না, আগে আমরা ইথ লিখলাম। এখন আমরা জানি যে এই জফলার পরিবর্তে রস্য ইকার, ইকার হবে, রস্বীকার আর কি, রস্বীকার যেটা আমরা বলি। তো এখন এই জফলাটা কিসের সাথে, দয়ের সাথে নাকি তয়ের সাথে? অবশ্যই তয়ের সাথে। সো আপনি ইকারটাও এই তয়ের সাথে দিবেন। কথা ক্লিয়ার? ক্লিয়ার। এবার প্লাস, এবার প্লাস। এখন এই জফলার পরিবর্তে রস্বীকার তো দিলেন, কিন্তু এই আকারটা কি করবেন? এই আকারটা
যেহেতু এখানে এই ইতিটা আলাদা হয়ে গেছে, তখন আকারটা, এই আকারটা আর আকার থাকবে না, এটা পূর্ণাঙ্গ একটা বর্ণ হবে, সেটা হচ্ছে আকার থেকে সরাসরি আ হবে, আ আর এরপরে থাকলো দি। তাহলে ইতি যোগ আদি, দেখ খুব সহজে মিলে গেল। যে জফলা থাকলেই সেটার পরিবর্তে একটা রস্বীকার দিবেন, এরপরে যেটা থাকবে, যেই স্বরটা থাকবে ওই স্বরের হচ্ছে মূল বর্ণটা লিখে দিবেন। যেমন এটা দেখেন, প্রত্যেক, তাহলে এখানেও জফলা আছে, তো আমরা জফলার পরিবর্তে অবশ্যই রসিকার দিব। তাহলে প্র তো আগে লিখি, তারপরে তও লিখলাম। এখন যেহেতু এখানে জফলা আছে, তো জফলার রসিকারটা এখানে দিয়ে দিলাম, প্লাস দিলাম এখানে এক, 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 এই যে একটা একার আছে, একার, তাহলে একারের বর্ণ কোনটা? এ, মানে সরাসরি বর্ণটা হবে এ, ক লিখে দিলাম এক, তাহলে প্রতি এক হয়ে গেল প্রত্যেক। তো এইরকম যত শব্দ আসে, শত শত হাজার হাজার শব্দ আছে, সব তো আর দেখানো সম্ভব না। হ্যাঁ, তো হচ্ছে এইভাবে, যেমন এই অত্যাধিক, অতি যোগ অধিক, অত্যাধিক, অত্যাবশ্যক, অতি যোগ আবশ্যক, অত্যাবশ্যক। তো এই রকমের যত জায়গায় জফলা দেখবেন, হুম, সব জায়গায় হচ্ছে ওই জফলার বদলে রসিকার দিবেন, ব্যাস হয়ে যাবে। আপনারা গাইড থেকে বা আপনাদের কাছে যে বই থাকে বা এখানেও হচ্ছে এই ধরনের উদাহরণ দেওয়া থাকতে পারে, যে নিয়মগুলো আছে সেখান থেকে প্রয়োজনে দেখে নিতে পারেন এইগুলো, উদাহরণগুলো দেখেন কোন জায়গায় আছে। জফলা দেখা যায় কোনো মানে? আচ্ছা, যাই হোক, তো এরকমের যত আছে সবই এক নিয়ম, যে আপনি জফলা দেখলেই রসিকের দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে 2 নম্বরে দেখেন, যেখানে ব ফলা থাকবে, ব ফলা, ব ফলা সমান সমান রস্যু, রস্যুকার। তো এখন দেখেন এখানে স্বাগত, এখানে একটা স এর সাথে ব ফলা আছে, তাহলে স এর সাথে যেহেতু বফলা আছে, বফলাটা কি হয়ে যাবে? রসুকার হয়ে যাবে, রসুকার অথবা দ্বিগুকার হবে, সেটা শব্দ শব্দ বুঝে, হ্যাঁ, শব্দ বুঝে হচ্ছে যদি সেখানে মানে দীর্ঘ হচ্ছে দীর্ঘকারের কোনো অপশন থাকে, সেখানে দীর্ঘকার হবে, আর নয়তো রসুকারই হবে, সাধারণত রসুকারই হবে। তো দেখেন, তো যেখানে স আছে আমরা স দিলাম, আর হচ্ছে বফলার পরিবর্তে কি দিব? রসুকার দিব, রসুকার দিলাম। তাহলে সু যোগ, এখানে কি ছিল? শব্দটা আগত, এই যে একটা আকার, আকারটা কি হবে? আকারটা বর্ণ হয়ে যাবে, আকারটা সরাসরি আ হয়ে যাবে, এরপরে গত, সুযোগ আগত, স্বাগত। আবার দেখেন অন্বিত, এখানে একটা বফলা দেখা যায়, তাহলে আমরা ওটাকে কি করব? এখানে আমরা এই যে এখান তো লেখাই আছে যে এই বফলাটা কি হয়ে গেল? রসুকার হয়ে গেল, এই যে উ হয়ে গেল। আর এই যে রসিকারটা, এই রসিকারটা তখন আমরা কি করব? এই রসিকারটা তখন আর রসিকার থাকবে না, সরাসরি রস্য ই হয়ে যাবে, প্লাস রস্য ই, এরপরে ত, রস্য ই ত। আচ্ছা, এই দুইটা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে সামনে আগাই। ওকে, তাহলে পরীক্ষায় কিন্তু এভাবেই আসবে, যে এই শব্দটা সন্ধি বিচ্ছেদ করো, তখন আপনি এইভাবেই করবেন। যখন জফলা দেখবেন তখন রস্যই দিবেন, এবং পরবর্তী বর্ণ যেটা থাকবে
অ থাকলে মানে যদি কোনো আকারের রসিকার না থাকে সেখানে স্বর অ দিবেন, আকার থাকলে স্বরে আ দিবেন, রস্বইকার থাকলে রস্বই দিবেন, দীর্ঘিকার থাকলে দীর্ঘই দিবেন, রস্যকার থাকলে রস্যু দিবেন, এভাবে। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে অয়ে। অয়ে থাকলে একার। আর আচ্ছা, এখানে আমরা রস্বই না দিয়া যদি এখানে রস্বই কার দিয়ে দিতাম তাহলে আরো মনে হয় ভালো হতো বুঝতে। রস্যকার যদি দিতাম তাহলে বুঝতে সুবিধা হতো। আচ্ছা, তাহলে অয়ে থাকলে একার, আয়ে থাকলে ঐকার। এখন দেখেন, অয় থাকলে একার এটা কিভাবে হয়। এখানে অয়, এই যে নয়, এই যে নয়ের নটা বাদ দিলে কি থাকে, অয় থাকে, অয়। অয় তাহলে অয় থাকলে কি হবে, একার হবে। তাহলে একারটা কিসের সাথে হবে, এই যে এই নয়ের সাথে হলো, নয়ের সাথে একার হইলো নে। আর এই যে অন, অন, নয়, নয় অন, নয় অন বলি না আমরা, নয় অন, নয় আন তো না, নয় ইন না, নয় উন না, সুতরাং স্বরে আ রস্বই দীর্ঘই হওয়ার কোনো সুযোগ নাই। এখানে কি হবে, যেহেতু নয়ন কোনো আকার রসিকার দিউকার কিছু নাই, সেহেতু অন হবে। তাহলে এই অয়ের বদলে কি হইল, একার হইল নয়ের সাথে। আর এখানে যেহেতু ওই অন্ত্যেজ দেওয়ার সাথে এখানে কি আকার রসিকের দিউকার কিছু নাই, সেহেতু এখানে অন হইল, নে যোগ অন সমান সমান নয়ন। আবার আয় থাকলে ওই হয়, আয় থাকলে কি হয়, ওই হয়। তোমার দেখেন নায়ক, এখানে নাই, নয়ের সাথে কি আছে, আয় আছে একটা, এখানে আয়, একটা হিডেন আয় আছে নয়ের সাথে, একটা হিডেন। যদি যদি আমরা এটাকে ভাঙ্গি, এই যে যোগ আয় মিল্লা হলো নায়, তাই না? তাহলে এখানে একটা আয় আছে, তো আয় থাকলে কি হবে, ঐকার হবে। তাহলে ঐকারটা কিসের সাথে হবে, এই যে নয়ের সাথে হবে, তাহলে ঐকারে নই হইলো। আর যেহেতু অন্ত্যেজ দেওয়ার সাথে এখানে কোনো সরোয়া সরস্বতী কিছু নাই, সুতরাং এটা সরেয়া মানে যেটা বেসিক ওই সরোয়া ওইটাই হবে। তো নই যোগ অক নায়ক। আশা করছি এটাও বুঝতে পেরেছেন। এটা কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই পুরো সন্ধির চ্যাপ্টারটা, পুরো সন্ধির আলোচনাটা এই 10টা নিয়মের ভিতরে চলে আসছে। হ্যাঁ, কিছু ব্যতিক্রম থাকবে এবং আরো জানার তো শেষ নাই, বোঝার শেষ নাই, কিন্তু এই কয়টা পড়লেই আপনি মনে করেন যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। এরপরে অব, যদি অব থাকে তখন হবে ওকার, আর আব থাকলে হবে ঔকার। যেমন এখানে আছে পবন, পরীক্ষায় থাকবে পবন শব্দের সন্ধি বিচ্ছেদ করো। এখন আপনি তখন চিন্তা করবেন যে এখানে পবন, পটা বাদ দিলে কি থাকলো, অব। পটা বাদ দিলে কি থাকলো, অব। তাহলে অব, অব থাকলে কি হবে, ওকার হবে। তাহলে আপনি এই ওকারটা কোথায় দিবেন, অবশ্যই পয়ের সাথে দিবেন, পয়ের সাথে। এই পয়ের সাথে ওকারে পো হয়ে গেল। আর বন, এখানে বয়ের সাথে কোনো আকার রসিকার দীর্ঘিকার রসুকার দুকার কিছু নাই, সো এখানে সরোয়া হবে, সোজা হিসাব, পো যোগ অন, পবন। আবার আব থাকলে ও হবে। তাহলে এখানে আছে পাবক, তাহলে এই পয়ের সাথে কি আছে, একটা আব আছে, আব। তাহলে যেহেতু এখানে আব আছে, আবে আব থাকলে কি হবে, ঔকার হবে। তো আপনি পয়ের সাথে ঔকারটা দিয়ে দেবেন, পৌ যোগ, এখানে যেহেতু ওই বয়ের সাথে কোনো আকার রসিকার দিকের কিছু নাই, তো এখানে অক হবে। তাহলে পৌ যোগ অক সমান সমান পাবক। আবার দেখেন ভাবুক, এখানেও ভাব, আব, আব, এই যে ভটা বাদ দিলে কি থাকে, আব। তাহলে আব থাকলে কি হবে, ঔকার হবে। সো এখানে ভয়ের সাথে ঔকার দিয়ে দিলেন, ভৌ যোগ, এখানে দেখেন এই যে বয়ের সাথে একটা রসুকার আছে, এখানে কিছু কিছু ছিল না বিধায়, বয়ের সাথে কিছু ছিল না বিধায় এখানে অক দিয়েছিলাম। কিন্তু এখানে একটা রসুকার যেহেতু আছে, আমরা এখানে রসুকারের রস্যুটা দিয়ে দেব, উক। তাহলে ভৌ যোগ উক সমান সমান ভাবুক। চিন্তা করা যায়, আপনি কোনোদিনও আহ এটা ভাবতেন যে ভাবুক শব্দের সন্ধি বিচ্ছেদ ভৌ যোগ উক হবে? আপনি চিন্তা করতেন যেহেতু ভাবুক তাহলে ভাব যোগ উক, এরকম দিতেন হয়তো বা, তাই না? অথচ দেখেন ভৌ যোগ উক। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা নিয়ম। এই জন্য এগুলো একটু মুখস্থ করতে হবে। অব, অব থাকলে ওকার, আব থাকলে ঔকার, অয় থাকলে একার, আয় থাকলে ঐকার, এগুলো একবারে মুখস্থ করে ফেলবেন। তারপরে উঙ, অনেশ্বর, ন, এই চারটা যদি থাকে তখন হবে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে ময় হসন্ত হবে, ময় ম হবে ম।
যেমন সংখ্যা, এখানে উ আছে, তাহলে এই এই উ এর জায়গায় কি হবে, ম হবে, তাহলে সম যোগ কা। সংযম, এখানে অনেশ্বর আছে, অনেশ্বরের জায়গায় কি হবে, ম হবে, ম, তাহলে সম যোগ যম। সন্তাপ, সেম, এই এই নয়ের জায়গায় কি হবে, ম হবে, তাহলে সম যোগ তাপ। এখানে যদিও দেওয়া হয় নাই, হবে কি সম যোগ তাপ, সন্তাপ। আশা করি 5 নাম্বারও বুঝতে পেরেছেন। 6 নাম্বারে দেখেন, মূর্ধন্যের সাথে যদি ট থাকে তাহলে হবে ত, সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে। আর ঠ থাকলে হবে থ। এটা তো বোঝাই যায় যে ট এর পরে ঠ, ত এর পরে থ, মানে যেটার সাথে ওইটাই আছে, আগেরটার সাথে আগেরটা, পরেরটার সাথে পরেরটা। এখন থাকেন বৃষ্টি, এই বৃষ্টির সন্ধি বিচ্ছেদ কি, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা মূর্ধন্যের সাথে সাথে ট হয়েছে, তো এই টটা কি হবে, ত, ত হয়ে যাবে, আর কিছু না। তাহলে 20 যোগ তি। আবার ষষ্ঠ, এই যে মূর্ধন্যের সাথে ঠ হয়েছে, ঠ থাকলে কি হবে, থ হবে, তো শস যোগ এই ঠ এর জায়গায় থ, ব্যাস। তো পরীক্ষায় আসবে যে বৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ করো, তাহলে 20 যোগ তি। ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ করো, তখন শস যোগ থ, ব্যাস। এখন দেখেন 3 সমান সমান 1, এটা কেমনে সম্ভব, 3 আর 1 কোনোদিন এক মানে একই রকম হয়? সেটাই দেখাবো যে 5টি বর্গীয় বর্ণের ক্ষেত্রে, 5টি বর্গীয় বর্ণ কি, 5টা বর্গীয় বর্ণ আমরা জানি, ক, চ, ট, ত, প, এই 5টা বর্গীয় বর্ণ। এই 5টার সাথে আবার এক একটা বর্গে হচ্ছে আবার 5টা করে বর্ণ আছে, যেমন ক, খ, গ, ঘ, উ, চ, ছ, জ, ঝ, নিয়, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য ন, ত, থ, দ, ধ দন্ত ন, প, ফ, ব, ভ, ম। এই হচ্ছে 5টা বর্গীয় বর্ণ। তো এখানে বলা হচ্ছে 3 সমান সমান 1, তার মানে বলা হচ্ছে 5টি বর্গীয় বর্ণের ক্ষেত্রে যদি আপনি মনে করেন, এখানে আমরা দিলাম ক, খ, গ, ঘ, উ, চ, ছ, জ, ঝ, ইয়, যদিও এই দুটোকে বলা হয় আপনার অঘোষ আর এগুলোকে বলা হয় ঘোষ। এর মধ্যে আবার এটা আবার স্বল্পপ্রাণ, এটা মহাপ্রাণ, ওগুলো ভিন্ন আলোচনা ধ্বনির ক্ষেত্রে, আমরা ওই আলোচনায় যাব না। জাস্ট এখান থেকে মনে রাখেন যে 3 সমান সমান 1, মানে যদি সন্ধির ভিতরে যদি এখানে এই বর্গীয় ক্ষেত্রের 3 নাম্বারটা থাকে, যদি 3 নাম্বারটা থাকে, তখন সন্ধির বিচ্ছেদের বেলায় 1 নাম্বার হবে, 1 হয়ে যাবে। যদি সন্ধির ক্ষেত্রে 3 নাম্বারটা থাকে, সন্ধি বিচ্ছেদে কি হয়ে যাবে, 1 নাম্বার। ওকে, আমরা একটু দেখি। দিগন্ত, এই যে দিগন্ত, এখানে গ আছে, এটা কয় নাম্বারে আছে, 3 নাম্বারে, তাহলে এটা কি হবে, 1 নাম্বার হবে, ক হবে। দেখেন দিক যোগ অন্ত, দিগন্ত। এবার দেখেন নিযন্ত, এই জটা কোন জায়গায় আছে, 3 নাম্বারে আছে, তাহলে তাহলে কি হবে, 1 নাম্বার হবে, চ হবে, তাহলে নিচ যোগ অন্ত, নিযন্ত। অনুরূপভাবে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র, এখানে এই এই যে র, এটা কিন্তু 3 নাম্বার, এই যে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য না, এই যে ড আর ঢ, এই এই ড ঢ কিন্তু, এই যে ডয় র ঢর র, এই 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 দুইটা কিন্তু একই হুকুমে, ড একই হুকুম, ডয় র একই হুকুম, ঢ একই হুকুম, ঢয় র একই হুকুম। সো এখানে আছে ষড়, মানে এই 3 নাম্বারটা আছে, তো কোনটা হবে, 1 নাম্বার, ট হবে। দেখেন ষট যোগ যন্ত্র। আবার তদন্ত, দেখেন ত, থ, দ, ধ, ন, তাহলে এই 3 নাম্বারে দ আছে, দেখেন এখানে তদন্ত 3 নাম্বার, যেহেতু দ আছে, 1 নাম্বার হবে, ত হবে, ত। এখন ত তো হচ্ছে খণ্ডতা, মানে ত তো তয় তয় যখন, এই খণ্ডতা কিন্তু আলাদা কোনো শব্দ না, খণ্ডতা হচ্ছে যখন তয় হসন্ত দেওয়া হয়, তখন সেটা খণ্ডতা হয়। ঠিক আছে, তাহলে দেখেন 1 নাম্বারই হলো। সুবন্ত, সুপ, তাহলে 3 নাম্বারে প, ফ, ব, যেহেতু ব 3 নাম্বারে আছে, তখন 1 নাম্বার প হয়ে গেল। এই হচ্ছে 3 সমান সমান 1। এটা কি আপনারা বুঝতে পেরেছেন ভাই?
ওকে, এরপরে দেখেন অনুরূপভাবে যদি এই চয়ে চ, চয়ে ছ, জয়ে জ, ডয়ে ড, লয়ে ল, তার মানে এই চ, জ, ড, ল এগুলো যদি দ্বিত্ব থাকে আর এই চ ছ যদি থাকে একসাথে, তখন প্রথমটির জায়গায় ত এবং দ হবে। প্রথমটির জায়গায় কি হবে? ত আর দ হবে। মানে এই যে প্রথম যে ছোট চ আছে, প্রথম ছোট চ আছে, প্রথম ছোট জ আছে, প্রথম ছোট ড আছে, এইটার সাথে ত অথবা দ হবে। কোন জায়গায় ত হবে কোন জায়গায় দ হবে সেটা আপনাকে শব্দ দেখে বুঝতে হবে। ত হবে অথবা দ হবে। আর এই যে পরের চ, পরের ছ, পরের জ, পরের ড, পরের ল, এটা অপরিবর্তিত থাকবে। তবে যদি দয়ের সাথে থাকে আপনার ধ থাকে, দ আর ধ একসাথে থাকে, তখন এই 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 ত, ত আর দর পরে কি হবে? হ হবে, হ। দেখেন এখানে পদ্ধতি শব্দটা দেখেন, একটু খেয়াল করেন পদ্ধতি। এখানে কিন্তু দয়ের সাথে ধ আছে। তো যেহেতু দয়ের সাথে ধ আছে, সেহেতু এই যে পদ ঠিক আছে, আর এই পরেরটা কি হবে? হ হবে, হ। তাহলে এই এখানে হতি হয়ে গেল, মানে এই যে ধটা, এই যে নিচের যে ধ, এটা হয়ে যাবে হ। মানে দয়ের সাথে যদি ধ থাকে, ওই ধটা হ হয়ে যাবে, সহজ হিসাব। যদি দয়ের সাথে যদি কি থাকে? ধ থাকে, তখন এই ধটা কি হয়ে যাবে? এই ধটা হয়ে যাবে হ। সহজ হিসাব বুঝে নেবেন। তাহলে পদ্ধতি কি হলো? পদ যোগ হতি। আর বাকিগুলো দেখেন সৎচিন্তা। আমাদের কথা ছিল যে এইগুলো থাকলে প্রথমটার জায়গায় ত অথবা দ হবে। তো এখানে প্রথমটা, প্রথম চটা তাহলে আমরা বাদ দিয়ে এখানে কি দিব? ত অথবা দ দিব। এখন এখানে কোনটা খাটে সেটা দেখেন। তাহলে সৎ যোগ চিন্তা। তাহলে এখানে এখানে সৎ, এখানে কিন্তু ত খাটছে। এখানে কিন্তু ত খাটলেই হচ্ছে অর্থটা পরিপূর্ণ আসে। দ দিলে, ত এর জায়গায় দ দিলে কোনো অর্থ আসে না, সো এখানে আমরা ত দিব। তাহলে সৎ যোগ চিন্তা হলো সৎ চিন্তা। চ ছ, আমাদের কথা ছিল প্রথমটা ত অথবা দ হবে। বিপদ ছায়া দেখেন, তাহলে প্রথমটা আমরা কি দিব? ত অথবা দ দিব। তো এখন এখানে যদি আমরা ত দেই, তাহলে কি অর্থটা পূর্ণ হয়? বিপদ, এই যে বিপদ, এই বিপদ বলতে কোনো শব্দ আছে? নাই। আছে কি? বিপদ। সো আমরা এখানে কি দিব? দ দিব। তাহলে বিপদ যোগ ছায়া সমান সমান বিপদ ছায়া। এই যে চ ছ থাকলে আমরা ত অথবা দ দিয়ে পরিবর্তন করব। সজ্জন, দেখেন এখানে জ জ, তাহলে প্রথমটা পরিবর্তন করব কি দিয়ে? ত অথবা দ দিয়ে। তাহলে দেখেন সৎ যোগ জন, সৎ যোগ জন, সজ্জন। এই তো এভাবেই। এই যে লয়লা, উল্লাস, তাহলে উত যোগ লাস, উল্লাস। কথা বুঝতে পেরেছেন? বিশেষ বিসর্গ সন্ধি, এটা হচ্ছে এই কয়েকটা বিসর্গ সন্ধি দেওয়া আছে, এটা বারবার আসে, এটা একটু পড়ে নেবেন। এই যে ভাস্কর, এটা কিন্তু দেখেন এটা কিন্তু এই এই স্বজাত বিসর্গ। হুম, ভা যোগ কর, ভাস্কর। তারপরে অহর্নিশ, এটা কিন্তু রজাত বিসর্গ। দেখেন এই বিসর্গের বদলে এখানে র হয়েছে। অহ যোগ নিশ, অহর্নিশ। অহরহ, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে বিসর্গটা উঠে গেছে, কিছুই হয় নাই। অহরহ। আর বাচস্পতি, এটা স্বজাত বিসর্গ, এই বিসর্গ পদে স হয়েছে, বাচপতি, বাচস্পতি। এই কটা মোটামুটি পরীক্ষায় বারবার এসেছে, এই কটা মনে রাখতে পারেন। আর উপরে যেগুলো আছে নিপাতনে সিদ্ধ, সরি বিসর্গ সন্ধির, সেটা পড়তে পারেন। আর নিপাতনে সিদ্ধ 10 নম্বরে এখানে কয়েকটা নিপাতনে সিদ্ধ দেওয়া আছে, উপরে তো দেখাইলামই। আর এইটা একটু মনে রাখতে পারেন, এখানে একটা গল্প দেওয়া আছে যে তস্কর ও মনীষা দুইজনের নাম। এই তস্কর ও মনীষা দুইজনের নাম, তারা পরস্পর একাদশ শ্রেণীতে পড়ে। দেখেন এখানে এই শব্দ তস্কর, মনীষা, পরস্পর, একাদশ, যেগুলো নিচে আন্ডারলাইন করা আছে, এই সবগুলো নিপাতনে সিদ্ধ। তাহলে পরীক্ষায় যদি আসে যে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ, তখন আপনি হুট করে এখান থেকে আপনার খেয়াল আসবে যে তস্কর ও মনীষা পরস্পর একাদশ শ্রেণীতে পড়ে, তাদের বয়স ষোড়শ। এই এই ষোড়শ নিপাতনে সিদ্ধ। বৃহস্পতিবার তারা বিয়ের উদ্দেশ্যে গোষ্পদ গেল। তাহলে এই বৃহস্পতিবার হচ্ছে কি? নিপাতনে সিদ্ধ, গোষ্পদ নিপাতনে সিদ্ধ। তাহলে এই যে তস্কর মনীষা তারা একাদশ শ্রেণীতে পড়ে, তাদের বয়স ষোড়শ,
বৃহস্পতিবার তারা বিয়ের উদ্দেশ্যে গোষ্পদ গেল। কোথায় গেল? গোষ্পদ। কিন্তু আশ্চর্য বিষয় হলো তাদের বাবা মা পতঞ্জলি ও বনস্পতি, বাবার নাম হচ্ছে বনস্পতি, মায়ের নাম পতঞ্জলি, এ ব্যাপারে কিছুই জানে না। এই আশ্চর্য হচ্ছে একটা নিপাতনে সিদ্ধ, আর পতঞ্জলি বনস্পতি হচ্ছে নিপাতনে সিদ্ধ। তো এগুলো আসতে পারে, জাস্ট একটু খেয়াল রাখবেন। তো এই কিন্তু দেখেন পুরো পরীক্ষা আসার মতো যে বিষয়গুলো থাকে সন্ধির ক্ষেত্রে সবগুলো কিন্তু এই 10টার ভিতরে চলে আসলো। এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা এখন পর্যন্ত? একটু ওয়াই লেখেন। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের সন্ধি চ্যাপ্টার শেষ, আলহামদুলিল্লাহ। এখন আমরা যাব আমাদের সমার্থক বিপরীতার্থক শব্দ। এখন এই সমার্থক বিপরীতার্থক শব্দ 6 নাম্বারটা কি হয়েছে? 6 নাম্বার তো সহজ। মূর্ধন্যর সাথে ট থাকলে ত হবে, মূর্ধন্যর সাথে ঠ থাকলে থ হবে। ধরুন বৃষ্টি, এই যে বৃষ্টি, মূর্ধন্যর সাথে ট আছে, এই এই টটা ত হয়ে গেছে, এখানে ঠ আছে, ঠটা থ হয়ে গেছে, এই তো। এটা তো মনে হয় 6 নাম্বার, তো মনে হয় 10টার মধ্যে সব থেকে সহজটা। তো আপনি এটা বুঝেন না কেন? আহ গুলি করে মারা লাগে, ক্রস ফায়ার। সব থেকে সহজটাই বুঝলেন না? আচ্ছা, বুঝছেন? এখন বুঝছেন প্রিয় ভাই? আচ্ছা, শুক্রিয়া। সমর্থক তো আসলে পড়ানোর কিছু নাই, শুধু মুখস্থ, আর কোনো কথা নাই। এর মধ্যে অনেকটাই আপনি পারবেন। এই যে অবকাশ, এই সময়, ফুরসত, অবসর, ছুটি, সুযোগ, না পারেন কোনটা? আমার সময় নাই মানে আমার অবকাশ নাই, আমার ফুরসত নাই, আমার অবসর নাই, আমার ছুটি নাই, আমার সুযোগ নাই। একই অরুণ, অরুণ মানে লাল, লাল আরক্ত, রক্তিম, সূর্য সারথি, নতুন সূর্য, এগুলো তো পড়তে হবে, ঠিক আছে? তবে আমি একটু বলে দেই যে কোনগুলো পরীক্ষায় আসার মতো বেশি বেশি আসে, সেগুলো একটু বেশি করে পড়বেন। যেমন এই অগ্নি, অশ্ব, আকাশ, অন্ন, অন্ধকার, কন্যা, কোকিল, তারপরে হচ্ছে কুল, কুলও আসে মাঝে মাঝে, কেশ, যে তারপরে হচ্ছে এই যে হাতি, করি, হাতি, তারপরে হচ্ছে উম, ঘরনিটাও আসে। শেষ করতেছি, শেষ শেষ, অধৈর্য হলে চলবে না, শেষ করব তো। এই যে চাঁদ, চোখ, ঠোঁট, ঢেউ, তীর, তপন, তারপরে হচ্ছে এই যে নদী, পাখি, পদ্ম, পর্বত, পুত্র, পৃথিবী, বাতাস, বন, বৃক্ষ, তারপরে উম, মেঘ, আম, রাত, সমুদ্র, সাপ, স্ত্রী, স্বামী, সিংহ, সূর্য, হাতি যদি আগে গেছে, হস্ত। এইগুলো একটু বেশি করে পড়বেন। এখানে দেখেন এই যে প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে, এই প্রিভিয়াস কোশ্চেন যেগুলো আগের পরীক্ষায় আসছে বিভিন্ন সময়, এগুলো পড়ে ফেলবেন একবারে, কোনো কথা নাই, পড়ে ফেলবেন। আর হচ্ছে
শেষে একটা কৌশল দেওয়া আছে, দেখেন, এটা জাস্ট মনে রাখার জন্য। পৃথিবী, পৃথিবীর যত সমার্থক শব্দ আছে এর পরে যদি আপনি ধর শব্দটা যুক্ত করেন, তাহলে পাহাড়ের সমার্থক শব্দ পাবেন। যেমন ভূ অর্থ পৃথিবী, এর সাথে যখন ভূধর যোগ করলেন তখন অর্থ হলো পাহাড়। অবনী অর্থ পৃথিবী, এর সাথে যখন ধর শব্দটা যুক্ত করলেন তখন অবনী ধর অর্থ হচ্ছে পাহাড়। ধরা অর্থ পৃথিবী, যখন এর সাথে ধর যুক্ত করলেন তখন অর্থ হলো পাহাড়। আশা করি বুঝতে পেরেছেন। তো পৃথিবীর শব্দের মানে পৃথিবীর যত সমার্থক শব্দ আছে সেগুলোর সাথে ধর যুক্ত করলে তখন পাহাড়ের অর্থ দিবে। মানে এটার মানে হচ্ছে এই যে এই পাহাড় কিন্তু পৃথিবীকে ধরে আছে, তাই না? আল্লাহ তো বলেছেন অল জিবালা আওতাদা, আমরা তো জানি না যে পাহাড়কে পেরেক স্বরূপ সৃষ্টি করেছেন, মানে পাহাড় পৃথিবীকে ধরে আছে, নাহলে পৃথিবী হেলে দুলে পড়তো। এটা তো কোরআনে আছে। সো এইটা মনে রাখবেন যে পৃথিবীকে পাহাড় ধরে আছে, এই জন্য পৃথিবীর সাথে ধর শব্দ যুক্ত করলে সেটার অর্থ হবে পাহাড়। আর পানির সাথে পানি, পানির যত সমার্থক শব্দ আছে তার সাথে ধর যুক্ত করলে অর্থ হবে মেঘ। কারণ কি, মেঘ পানি ধরে, আমরা জানি মেঘে কি থাকে, পানি থাকে। মেঘ কি ধরে, পানি ধরে। সো এই পানির সাথে ধর যুক্ত করলে অর্থ হবে মেঘ। যেমন জল অর্থ পানি, এর সাথে যখন জলধর ধর যুক্ত করবেন তখন অর্থ হবে মেঘ। নীর অর্থ পানি, যখন ধর যুক্ত করবেন তখন অর্থ হবে মেঘ। আশা করি বুঝতে পেরেছেন, সবগুলো এরকম। আর যখন নিধি যুক্ত করবেন, নিধি, তখন অর্থ হবে সমুদ্র। যেমন জল পানি, জল নিধি মানে সমুদ্র। নীর পানি, নির্নিধি মানে সমুদ্র। এরকম অম্বু পানি, অম্বু নিধি, সমুদ্র। বাড়ি পানি, বাড়ি নিধি, সমুদ্র। পয় পানি, পয় ধর, সমুদ্র। এই সরি, পয় ধর তো মেঘ, পয় নিধি হচ্ছে সমুদ্র। আর সূর্য, এখানে কিছু গল্পের মতো দেওয়া আছে, এই গল্পের মতোগুলো পড়ে এখান থেকে হচ্ছে এই করতে পারেন। আর এই হচ্ছে পড়া, আগামীকালকে হচ্ছে সকাল থেকে সারাদিন এগুলো পড়ে শেষ করবেন, রাত্রে পরীক্ষা দিবেন 10টা ইনশা আল্লাহ। তো আজকের মতো ক্লাস শেষ এখানেই। ভালো থাকবেন সবাই, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।